আলিম সাহেব বলল, চ্যালেঞ্জ করছো আমাকে? জিন বেগম বলল, ধরে নাও তাই। আমি মেয়েটাকে এমনভাবে তৈরি করব যে তুমি তাকে গাইয়া অশিক্ষিত বলতে গেলেও তুমি 100 বার ভাববে। আমি সত্যিই ভাবতে পারিনি তুমি এতটা নিচ মনের। মনুষ্যত্ব একজন মানুষের বড় পরিচয়, কিন্তু তোমার মধ্যে সেই মনুষ্যত্ববোধটুকুও নেই। আলিম সাহেব বলল, তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাদের দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি করছো জিন। জিন বেগম বলল, তে বাইরের মেয়ে নয়, তে হলো এই বাড়ির বড় ছেলের একমাত্র বউ। তোমার যদি তেকে নিয়ে এতই সমস্যা হয় তাহলে আমি বাধ্য হব তেকে নিয়ে অন্যত্র চলে যেতে। তে সুন্দর করে সেজেগুজে নিচে নামতে আসছিল, কিন্তু উপর থেকে জিন বেগম ও আলিম সাহেবের এত ঝগড়া দেখে তার পা সেখানেই থমকে দাঁড়ায়। তে জিন বেগমকে চিনলেও আলিম সাহেবকে চিনে না, কিন্তু তার মাথায় এতটুকু বুদ্ধি আছে, তাদের ঝগড়া করা বা কথার ধরন দেখে তে বুঝতে পেরেছে যে এটা আর কেউ না, ওর শ্বশুর মশাই। কিন্তু ওর শ্বশুর ওকে নিজের পুত্রবধূ হিসেবে মানতে নারাজ। তে ওর শ্বশুর আর শাশুড়ির মাঝে এরকম কথা কাটাকাটি দেখে আর সাহস পেল না নিচে যাওয়ার। তে চোখের পানি মুছে নিজের রুমের দিকে যেই পা বাড়াবে তখনই হঠাৎ করে পিছন থেকে এসে জিমিন জড়িয়ে ধরল তেকে আর বলল, ও শুভ সকাল আমার প্রিয় ভাবিমণি, আমাকে চিনতে পারছো তো? আম্মির সাথে আমিও তোমার বাড়িতে গিয়েছিলাম। তখন অবশ্য তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র মিষ্টি ভাবি লাগো। অবশ্য আমরা দুজন সমবয়সী, তাই তোমাকে আমি তুমি করে বলবো কেমন? তে মুখে কিছুই বলল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। জিমিন বুঝতে পারলো তের মন খারাপ। জিমিন তের মন ভালো করার জন্য বলল, আচ্ছা তুমি এত কিউট কেন বলো তো? আমি যদি ছেলে হতাম না তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম। ভাইয়া মনে হয় তোমাকে দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়ে তাকিয়েছিল, তাই না? আচ্ছা বলো না তোমাদের বাসর রাতে কী হয়েছে? ভাইয়া নিশ্চয়ই তোমাকে অনেক আদর সোহাগ করেছে। তৎক্ষণাৎ তে নিজের খোলস থেকে বেরিয়েই বলল, জানো কাল রাতে কি হয়েছে? জিমিন বলল, আরে আরে আমি কিভাবে জানবো তোমাদের বাসার ঘরে কি হয়েছে? তে বলল, আমি না ওই গোমরামুখ পুলিশটার হাত একদম কামড়ে দিয়েছি। বলেই হো হো করে হেসে দিল তে। জিমিন বলল, কি গোমরামুখ পুলিশ? তে বলল, হ, তারে আমি একটা ভালো নাম দিছিলাম, সুন্দর বেড়া মানুষ, কিন্তু তার এই নামটা নাকি পছন্দ হয়নি, তাই তো ওই সুন্দর নামটা পাল্টে এই পচা নামটা রেখেছি গোমরামুখ পুলিশ। ভালো হয়েছে না? জিমিন বুঝতে পারলো তে অনেক সহজ সরল। জিমিন বলল, হ্যাঁ, ভাইয়ার সাথে এই গোমরামুখ পুলিশ নামটা একদম পারফেক্ট হয়েছে। আর তোমাকেও না ভাইয়ার সাথে একদম খুব সুন্দর মানিয়েছে, আর যাকে বলে মেড ফর চাদার। তে বলল, এটা আমার মন রাখার জন্য বলছো তাই না? আমি অশিক্ষিত হলেও এইটুকু বুঝতে পারি যে আমি তোমার ভাইয়ের যোগ্য না। কোথায় তোমার ভাই আর কোথায় আমি? আমি তো তোমাদের বাসায় কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখি না। জিমিন বলল, কি হলো এমন করে বলছো কেন ভাবিমণি? তোমাকে কি কেউ কিছু বলেছে? আসলে ভাইয়ার একটু রাগ হয়েছে, কিন্তু আমার ভাইয়া এমন নয় যে কোনো মেয়েকে অসম্মান করবে আর তার গায়ে হাত তুলবে। তে বলল, আমার জন্য তোমাদের পরিবারে অশান্তি শুরু হয়েছে, শুধুমাত্র আমার জন্য শ্বশুর শাশুড়ির মধ্যে ঝগড়া হয়েছে। তবে এটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমার কাকার পরে কোনো একজন আমার বিষয়ে এত ভাবে, আমার জন্য নিজের বরের মুখে মুখে তর্ক করছে। জিমিন বলল, ও শুধুমাত্র আমি তোমার আপন হয়ে গেল? আমি তোমার কেউ নই তাই না? জিমিন রাগ করেছে। এবার তে কিছু বলার আগেই সুচি খালা এসে বলল, ননদ ভাবি মিলে কি গল্প হচ্ছে শুনি তো? শুধু গল্প করলেই কি পেট ভরবে নাকি নাস্তা করাও লাগবে? জিমিন বলল, এই তো যাচ্ছি। বলেই জিমিন তের হাত ধরে নিচে নিয়ে আসলো। তেকে দেখে জিন বেগম বুকে টেনে কপালে চুমু দিয়ে বলল, যাও মা, তুমি টেবিলে গিয়ে বসো। তুমি কি কি খেতে পছন্দ করো আমাকে বলবে কেমন? আমি নিজের হাতে তোমাকে রান্না করে দেব। তে বলল, ঠিক আছে মা। বলেই তে চেয়ারে বসে সবে এক টুকরো পরোটা মুখে দিয়েছে, এমন সময় আলিম সাহেব ডাইনিং টেবিলে উপস্থিত হয়। যা দেখে তে একটু ভীত হয়ে চেয়ার থেকে উঠে তার খাবারের প্লেট নিয়ে একটু দূরে গিয়ে ফ্লোরে বসে খাবার খেতে শুরু করে। তেকে ফ্লোরে বসে খাবার খেতে দেখে সুজি খালা এসে বলল, এ মা, নতুন বউ, তুমি চেয়ার টেবিল ছেড়ে নিচে বসে খাচ্ছ কেন? টেবিল চেয়ারে বসে বুঝি খেতে পারো না? তে বলল, হ্যাঁ, আসলে আমি তো কখনো টেবিল চেয়ারে বসে খাইনি, আমি খেতাম মাটিতে বসে। লিমুনহু কাকা যখন বাড়িতে থাকতো
তখন সবাই একসাথে বসে খেতাম। কিন্তু কাকা যখন কাজের জন্য শহরে আসতো তখন চাচি আমাকে ঠিকমতো খেতে দিত না। সবার খাবার শেষ হলে যদি অবশিষ্ট কোনো খাবার থাকতো সেটুকুই দিত আমাকে, অথচ তার ছেলেমেয়ে খাবার না খেতে পেরে খাবার নষ্ট করত। একদিন তো পেটের জ্বালা সহ্য না করতে পেরে বাসন মাজতে গিয়ে আয়ু আপার ফেলে দেওয়া সেই অবশিষ্ট খাবারগুলো খেয়েছিলাম। বলেই তে চোখে পানি মুছতে লাগলো। সুজি খালা বলল, তোমার কি আরেকটু পরোটা লাগবে নতুন বউ? আমি কি এনে দিব? তে বলল, আরে না না না, আর একটু যদি আমি খাই তাহলে আমার পেট ফুলে পেঁপে ঢোল হয়ে যাবে, আর আমাকে দেখে মনে হবে আমি 7 মাসের পোয়াতি। তের কথা শুনে হেসে উঠল সুজি খালা। পরক্ষণেই তিনি বলে উঠলেন, দেখো মা, তুমি এখন এবাড়ির বউ, এবাড়ির নিয়ম কানুন আচার আচরণ শিখতে হবে তোমাকে। তোমাকে জাঙ্কুকের যোগ্য হয়ে উঠতে হবে, টেবিল চেয়ারে বসে খাওয়ার অভ্যাস করতে হবে। তে বলল, আরে আমি তো টেবিল চেয়ারে বসে খেতে চাইছিলাম খালা, কিন্তু আমি সকালে শুনতে পেয়েছি আমার শ্বশুর নাকি আমাকে পছন্দ করে না, আর আমার জন্য তিনি মায়ের সাথে ঝগড়া করেছে, আর এখন তিনি যদি আমায় টেবিলে খেতে দেখেন তাহলে তিনি নিজে না খেয়ে চলে যাবেন। তাই তো আমি টেবিল ছেড়ে নিচে চলে এলাম। সুজির খালা বললেন, বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী বউ, কিন্তু এভাবে শ্বশুরের কাছ থেকে আড়ালে আড়ালে থাকলে তার মন জয় করতে পারবে না। তোমাকে তোমার শ্বশুরের মন জয় করতে হবে। তে বলল, আমি পারবো না খালা, ওনাকে দেখলে আমার ভয় করে, মনে হয় উনি কোনো মানুষ না, আস্ত একটা দৈত্য। সুজি খালা বলল, এটা অবশ্য তুমি ঠিক বলেছ নতুন বউ। বলেই হো হো করে হেসে উঠল এই দুজন। দূর থেকে ওদের দুজনকে হাসাহাসি করতে দেখে আরেম সাহেব জিন বেগমকে বলল, খুব তো বড় মুখ করে বলেছিলে এই গাইয়া মেয়েটাকে জাঙ্কুকের যোগ্য করে তুলবে, কিন্তু তুমি মনে হয় ভুলে গেছো কুকুরের পেটে কখনো ঘি সহ্য হয় না। দেখো কিভাবে চেয়ার টেবিল ছেড়ে নিচে বসে রাধাহাঁসের মতো গপ গপ করে খাবার গিলছে, যেন এমন খাবার জীবনে চোখে দেখেনি। আমার মনে হয় ওই মেয়েটা আমাদের বাসার কাজের মেয়ে হওয়ার যোগ্যতা রাখে না। তুমি একটা কাজ করো, এই মেয়েটাকে লোকজন জানার আগেই যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানে রেখে আসো, মেয়েটা আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। জিন বেগম বলল, তুমি কি চাইছো, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাই? আমি বুঝতে পারছি না, একটা অসহায় এতিম মেয়েকে নিয়ে তোমার এত কিসের সমস্যা? মেয়েটা এত মায়াবী চেহারা, দেখলে কেমন যেন মায়া লাগে, বুকে জড়িয়ে নিতে ইচ্ছা করে, কথায় কথা বাড়ে। তবুও এই কথাটা আমি না বলে থাকতে পারছি না আরেম। ভুলে যেও না তুমিও একজন এতিম ছিলে। কাকা কাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার বাবা তোমাকে আদর স্নেহ দিয়ে বড় করেছে, পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। তবেই না তুমি আজকে শহরের একজন বড় বিজনেসম্যান হতে পেরেছো। কই আমি বা আমার পরিবার কখনো তো তোমার সাথে এরকম আচরণ করিনি, তোমাকে এতিম বলে ছুঁড়ে ফেলে দেয়নি। একবার তের জায়গায় নিজেকে বসিয়ে দেখো আরেম, আমরা যদি সেদিন তোমাকে ছুঁড়ে ফেলে দিতাম তাহলে তুমিও আজ তের মতন অশিক্ষিত গেও আনস্মার্ট হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। আরেম সাহেব বলল, জিন তুমি কি আমাকে খোটা দিচ্ছ? জিন বেগম বলল, খোটা নয় আরেম, আমি তোমাকে তোমার পরিস্থিতির কথা বোঝানোর চেষ্টা করছি। পরিস্থিতি মানুষকে কখন কোথায় নিয়ে দাঁড়া করায় এটা কেউ বলতে পারে না। তের পরিচয় নিয়ে তোমার সমস্যা, তাই তো? ঠিক আছে, আমি যতদিন পর্যন্ত তেকে এই বাড়ির যোগ্য বউ করে না তুলতে পারছি ততদিন পর্যন্ত কেউ তের আসল পরিচয় জানতে পারবে না। সবাই এটাই জানবে যে তে আমার বোনের মেয়ে। জাঙ্কুক নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এমন সময় তে এসে বলল, এই পুলিশ পুলিশ, তুই কি আমার উপর রাগ করছিস? টুকু রাগ করছেন? আমি আপনার শার্টে নাকের পানি মুছছি তাই? আমি আপনার শার্ট একদম পরিষ্কার করে ধুয়ে দিব, তবুও তুই আমার উপর রাগ করে থাকিস না। জাঙ্কুক বলল, তুমি যে কাজ করেছো তাতে তোমার উপর রাগ করবো না তো কি করবো? তোমাকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো? তে বলল, সত্যি কোলে নিবি পুলিশ? নে নে। জাঙ্কুক তের কথায় বিরক্ত হয়ে তার হাতে থাকা চিরুনি নিচে ছুঁড়ে ফেলে দিল। তের 2 বাহু চেপে ধরে বলল, তুমি আবার এসেছো ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে? তোমার জন্য যে আমাদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? শুধুমাত্র আমি আর বাবার মধ্যে তোমার জন্য দূরত্ব সৃষ্টি হয়েছে, আমাদের সুখের সংসারটা শেষ হতে চলেছে। জাঙ্কুক তের বাহু এমনভাবে চেপে ধরেছে যে ব্যথায় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে তের। তের চোখে পানি দেখে জাঙ্কুক তৎক্ষণাৎ তের বাহু ছেড়ে দিয়ে বলল, তোকে যেন আর কখনো আমার চোখের সামনে না দেখি, তাহলে কিন্তু একেবারে খুন করে ফেলবো তোকে।
বলেই জাংকুক বেরিয়ে গেল। জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে তে ধপ করে নিচে বসে পড়ে বলল, সত্যি তো আমার জন্য তাদের সংসারে অশান্তি সৃষ্টি হচ্ছে। আমি আসলেই একটা অবয়া, অলক্ষী। বাপ মা যে কেন আমাকে একা রেখে চলে গেল। আমি কি করব এখন? কোথায় যাব? কাকার সংসারে থাকাকালীন আমি তাদের সংসারে অশান্তির কারণ ছিলাম, আর এখন এই সংসারে এসে এখানেও অশান্তির কারণ হয়ে গেছে। না না, আমি কারো অশান্তির কারণ হতে চাই না। আমি চাই আমার পুলিশ বর, আমার ভালো শাশুড়ি, আমার দৈত্য শ্বশুর, আমার কিউট ননদ সবাই ভালো থাকুক। বলেই তে নিচে এসে দেখল দরজা খোলা আছে, সবাই যার যার রুমে আছে, নিচে কেউ নেই। তে আর কিছু ভাবল না, তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে গেল। সে জানে না তার গন্তব্য কোথায়। সে হাঁটতে হাঁটতে শহরের মধ্যে চলে আসে। শহরে এত গাড়ি দেখে তের হাত পা কাঁপতে থাকে। সকাল সকাল সাধারণত যানজটের সৃষ্টি হয়। সবাই দাঁড়িয়ে আছে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। তের দিকে কারো কোনো খেয়াল নেই। সে বুঝতে পারছে না কোন দিক থেকে কোন দিকে যাবে। হঠাৎ তের খেয়াল হয় জাংকুক রাস্তার অপর প্রান্তে পুলিশের ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। হঠাৎ তের মুখে এক চিলটে হাসি ফুটে ওঠে। সে মুহূর্তেই ভুলে যায় তার পুলিশ বরের করা অপমানের কথা। সে কোনো দিকে না তাকিয়ে এই পুলিশ বলে দৌড়ে তার পুলিশ বরের কাছে যেতে যায়, কিন্তু তার আগেই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে তেকে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই তের কোমল দেহ রক্তাক্ত হয়ে নিচে লুটিয়ে পড়ে। জাংকুক বলল, কি বলছেন? আমি মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, মানেটা কি? আমি তো বাসা থেকে বের হওয়ার আগে মেয়েটাকে আমার রুমেই দেখে এসেছিলাম। জিন বেগম বলল, হ্যাঁ রে জাংকুক, কোথাও মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জাংকুক বলল, আপনি মেয়েটাকে চিনতে পারেননি আম্মি? দেখেন, কোথাও হয়তো মটকা মেরে বসে আছে। আজ তো বিচ্ছু একটা মেয়ে। জিন বেগম বলল, তুই তেকে চিনতে না পারলেও আমি চিনতে ভুল করিনি। আমি জানি ও একটা খাঁটি সোনা। আমার সন্দেহ হচ্ছে তোকে নিয়ে। আমি শেষবার তেকে তোর রুমে দেখেছিলাম, তারপরে আর তের দেখা মিলেনি। তুই তেকে আবার কিছু বলিসনি তো? জাংকুক বলল, হ্যাঁ বলেছি আমি, কিন্তু সেরকম কিছু তো বলিনি। শুধু বলেছি আমার রুমে আসবে না। আর একটু কথা তো রাতেও বলেছিলাম, কিন্তু তারপরে তো এসেছিল আমার রুমে। কিন্তু হঠাৎ করে কোথায় গেল মেয়েটা? জিন বেগম বলল, আমারও তো ওই একই প্রশ্ন, কোথায় গেল মেয়েটা? ভিতরে খুব কুক ডাকছে আমার। মেয়েটা শহরের কিছুই চেনে না। মেয়েটার কোনো বিপদ হলো না তো? জাংকুক বলল, ডোন্ট ওয়ারি আমি বাসায় আসছি, দেখছি কি করা যায়। 4 আঙ্গুলের মেয়ে আমার উপর রাগ দেখায়। সকালবেলা একটু কথা শুনিয়েছি আর অমনি তার দোষীপনা শুরু হয়ে গিয়েছে। সবাইকে টেনশনে ফেলে দিয়ে নিচে কোথাও মটকা মেরে পড়ে রয়েছে। মেয়েটাকে একবার হাতে পেয়ে নি, একেবারে হাড্ডি গুটি ভেঙে জেলে ঢুকিয়ে দিব। অসভ্য বেয়াদব একটা মেয়ে, চালিয়ে মারছে আমাকে। রাগে গজগজ করতে করতে জাংকুক যখন গাড়িতে উঠতে যাবে তখনই তার একটা কনস্টেবল এসে বলল, স্যার, রাস্তার অপর পাশে একটা মেয়ের খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হাতটা মনে হয় খুব বাজেভাবে লুলা হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে প্রচুর। অপরিচিত একটা মেয়েকে কেউ হসপিটালে নিতে চাইছে না। জাংকুক বলল, তুমি একটা কাজ করো কাই, অ্যাম্বুলেন্স কল করো, মেয়েটাকে হসপিটালে নিয়ে যাও, আর মেয়েটার পরিবারের সদস্যদেরকে খবর দাও। কাই বলল, স্যার, ছোট মাউতে একটা বিগ কথা বলছি। আপনি যেমনভাবে বলছেন মনে হচ্ছে মেয়েটা আমার ম্যারিড করা বউ। আমি মেয়েটাকে হাসপাতাল নিয়ে যাব আর আমার শ্বশুর শাশুড়িকে ফোন দিয়ে বলবো আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওনারা চলে আসবে। আরে স্যার, আমি মেয়েটার পরিবারকে কোথায় খুঁজে পাবো? জাংকুক বলল, রাবিশ একটা। আগে তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাও তো, তারপর তার পরিবারের খোঁজ খবর করে তার পরিবারকে ইনফর্ম করো। বলেই জাংকুক নিজের গাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জাংকুক বাড়িতে এসে দরজায় কলিং বেলে টিপ দিল। তাড়াতাড়ি এসে জিন বেগম দরজা খুলে দিল, যেন জাংকুকের অপেক্ষায় ছিল জিন বেগম। জাংকুককে দেখে জিন বেগম জাংকুকের বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করে বলল, কিরে জাংকুক, মেয়েটা কোথায় চলে গেল? আমি খুব শখ করে মেয়েটার দায়িত্ব নিয়েছিলাম। এখন আমি মেয়েটার কাকাকে কিভাবে আমার এই মুখ দেখাবো? আমি গ্রামের মানুষকে কিভাবে কি বলবো বলতো? জাংকুক বলল, আরে আপনি শান্ত হন। আপনি ভালোভাবে পুরো বাড়ি চেক করে দেখেছেন তো? জিন বেগম বলল, হ্যাঁ, আমি পুরো বাড়ির কোনা কাঞ্চি একটাও বাকি রাখিনি। আমি সব জায়গায় ওকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আর না থেকে আমরা কেউ বাহিরে যেতে দেখেছি। জাংকুক বলল, আমি প্লিজ আপনার কান্নাটা বন্ধ করুন, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। চলুন আমি বাড়ির বাহিরের সিসি ক্যামেরাটা চেক করে দেখছি, তাহলে জানা যাবে মেয়েটা বাহিরে গেছে কিনা। জাংকুক সিসি ক্যামেরা চেক করে দেখে তে সত্যি সত্যি সবার চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে।
যা দেখে জাঙ্কুক বলল, দেখেছেন আম্মি, আপনার আদরের তের কাণ্ড কারখানা। ওকে আমি একবার হাতের কাছে পাই, ওর ঠ্যাং ভেঙে রুমের ভিতর বসিয়ে রাখবো, এই বলে দিলাম আমি। জিন বেগম তাচ্ছিলের হাসি হেসে বলল, কোন অধিকারে তুই মেয়েটার ঠ্যাং ভাঙতে চাইছিস? শাসন করার জন্য একটা অধিকার লাগে, তোর কি আদেও সেই অধিকারটা আছে? তাছাড়া তুই নিজেই তো তেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করছিস। আর তুই শুধু শুধু আমাকে কেন মিথ্যে কথা বললি জাঙ্কুক? আমি তোকে এই শিক্ষা দিয়েছি, তের কিছু হয়ে গেলে আমি তোকে ক্ষমা করতে পারবো না জাঙ্কুক। জাঙ্কুক বলল, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কেন মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য বাধ্য করব? জিন বেগম বলল, তুই যদি কিছু না বলিস তাহলে কি মেয়েটা এমনি এমনি বাড়ি ছেড়ে চলে গেল? তে গ্রামের সহজ সরল মেয়ে, ছোটবেলা থেকে মা বাবার আদর ভালোবাসা পায়নি, পেয়েছে শুধু অনাদর, অবহেলা আর অত্যাচার। তুই নিশ্চয়ই ওকে এমন কিছু বলেছিস যাতে ও মনে খুব কষ্ট পেয়েছে। জাঙ্কুক বলল, আরে আমি আমি এমনভাবে কিছু বলিনি, সত্যি আম্মি। জিন বেগম বলল, তাহলে মেয়েটা কেন চলে গেল? তখন কোথা থেকে সুজি খালা এসে বলল, এমনি এমনি চলে যায়নি আপা, মেয়েটা সকালে আপনাকে আর ভাইজানকে ঝগড়া করতে দেখেছে। মেয়েটা হয়তো চায়নি তার জন্য আপনাদের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি হোক। এবার জিন বেগম বলল, অশান্তি তো এবার আমি সৃষ্টি করব। ভালোই ভালো একবার মেয়েটাকে খুঁজে পেয়ে যাই, তারপর ওকে নিয়ে আমি অন্যত্রে চলে যাব। ওকে মানুষের মতন মানুষ করে গড়ে তুলে তোর ভাইজানকে আর জাঙ্কুককে দেখিয়ে দিব গোবরের মধ্যেও পদ্ম ফুল ফোটে। সুজি বলল, আপনি একটু শান্ত হন আপা, আগে মেয়েটাকে খুঁজে তো বের করতে হবে, তারপর না হয় ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। জিন বেগম বলল, এটা অবশ্য তুই ঠিক বলেছিস, তুই চল আমার সাথে, আমি নিজেই আমার তেকে খুঁজে বের করব, কারো সাহায্যের প্রয়োজন নেই আমার। জাঙ্কুক বলল, আই এম সরি আম্মি, আমি সত্যি বুঝতে পারিনি আমার এত সামান্য কথায় মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাবে। আপনার কোথাও যেতে হবে না, আমার জন্য যেহেতু মেয়েটা চলে গিয়েছে, আমি নিজেই তখন তাহলে তাকে খুঁজে নিয়ে আসব। বলেই জাঙ্কুক বের হতে যাবে, তখনই হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল কাই নামটা জলজল করছে। কাইয়ের ফোন দেখে জাঙ্কুকের তখন মনে পড়ে গেল সেই অ্যাক্সিডেন্টের কথা। তের টেনশনে অ্যাক্সিডেন্টের কথাটা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ ফোন রিসিভ করে বলল, হ্যাঁ কাই বল, মেয়েটার কী অবস্থা এখন? ওর পরিবারের কারো খোঁজ খবর পেয়েছো কি? কাই বলল, হ্যাঁ স্যার, মেয়েটার জ্ঞান ফিরেছে, কিন্তু ডান হাতটা একদম লুলা হয়ে গিয়েছে। মেয়েটার ড্রেস আপ দেখে মনে হচ্ছে ভালো কোনো পরিবারের, কিন্তু কথা শুনে মনে হচ্ছে পুরো গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে কথাটা শোনা মাত্রই জাঙ্কুক হকচকিয়ে উঠল। সে মনে মনে বলল, তাহলে কি তের অ্যাক্সিডেন্ট হয়েছিল? ও গড, এটা যেন সত্যি না হয়। জাঙ্কুক নিজেকে সামলে নিয়ে কাইকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মেয়েটা কি পরে আছে? আই মিন শাড়ি না থ্রি পিস? কাই বলল, কেন স্যার? জাঙ্কুক বলল, তোমাকে যা বলেছি তাই বলো, উত্তর দাও। কাই বলল, মেয়েটা কালো কালার একটা শাড়ি পরে আছে, গায়ে কিছু গহনাও আছে, দেখে মনে হচ্ছে কোনো একটা নতুন বউ। আমি মেয়েটার কাছে ওর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মেয়েটা তেমন কিছু বলতে পারছে না, শুধু বলছে ও কোনো সুন্দর বেড়া মানুষের বাড়িতে থাকে। সুন্দর বেড়া মানুষ কথাটা শুনেই জাঙ্কুকের বুকটা থক করে উঠল। জাঙ্কুক দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। হসপিটালে এসে জাঙ্কুক কায়ের বলা কেবিনে গিয়ে দেখল তের কোমল সুন্দর দেহটা পড়ে আছে বেডের উপরে, যা দেখে জাঙ্কুকের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। জাঙ্কুককে এইভাবে হসপিটালে ছুটে আসতে দেখে অবাক হয়ে গেল কাই। কাই অবাক হয়ে বলল, স্যার এই গার্লটা কি আপনার ম্যারিড করা বউ? না মানে আপনি মেয়েটার ডিটেলস জানার পরে ছুটে চলে আসলেন, আবার আপনাকে দেখতে কেমন বিধ্বস্ত লাগছে তাই বললাম আর কি। জাঙ্কুক কাইয়ের দিকে কটকটে চোখে তাকিয়ে বলল, তোমার এখানে আর কোনো কাজ নেই, তুমি তোমার কাজে যাও। কাই বলল, ঠিক আছে, তবে যাওয়ার আগে মেয়েটাকে আরেকটু দেখে যাই, কি সুইট একটা মেয়ে, ইউ লুক লাইক নায়িকা নায়িকা। জানেন স্যার, আজকে আমার নিজের মধ্যে কেমন জানি নায়ক নায়ক ফিল আসছে। নায়িকারা যেমন বিপদে পড়লে নায়ক এসে উদ্ধার করে, তেমনি আমিও আজ নায়কের মতন এসে মেয়েটাকে উদ্ধার করেছি। আজ বাসায় ফিরে আমি মাদারকে মেয়েটার ব্যাপারে বলবো। মেয়েটাকে বেশ মনে ধরেছে আমার, মনে হচ্ছে মেয়েটা কোনো পুলিশের আত্মীয়। হয় হোক, কোনো সমস্যা নেই, সে যত বড়ই পুলিশ অফিসার হোক না কেন, আমি মেয়েটাকে আমার করবই করব। আমি যে আমার মনটাকে মেয়েটাকে গিফট করেছি, এখন শুধু তাকে বলা বাকি আছে, এই মন তোমার। জাঙ্কুক রাগে গজগজ করতে করতে বলল, কাই তুমি বড্ড বেশি কথা বলছো। কাই বলল, সরি স্যার, আমি চলে যাচ্ছি। কাই কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর জাঙ্কুক তের দিকে এগিয়ে গেল।
তের হাতে প্লাস্টার করা, মাথায় ব্যান্ডেজ করা, চেহারায় কেমন মলিনতার ছাপ ফুটে উঠেছে। নিজের অজান্তেই জাংকুক তের কপালের উপর পড়ে থাকা চুলগুলো তের কানের পিছনে গুজিয়ে দিল। তের সবে মাত্র একটু চোখ লেগে এসেছিল। মুখের উপর কারো স্পর্শ পেয়ে তে এক লাফে উঠে বসল, যার ফলস্বরূপ হাতে ব্যথা পেয়ে তে কুঁকড়ে উঠল। ব্যথায় চোখে পানি এসে গেল। জাংকুক বলল, উফ, তুমি কোন ধাতু দিয়ে তৈরি একটু বলবে মেয়ে? যার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার এখনো দোষীপনা যায়নি। তোমাকে শুধুমাত্র বলেছিলাম আমার সামনে আসবে না। আমি কি একবার বলেছিলাম যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, গাড়ি নিচে ছাপ দাও? এসব তুমি ইচ্ছে করে করেছো তাই না, যাতে আমি আমাকে বকাঝকা করতে পারে? প্রতি উত্তরে তে কিছু না বলে জাংকুককে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি এসেছেন পুলিশ? আমি 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 জানতাম আপনি আসবেন। জানেন আমি কত বড় বড় গাড়ি দেখে আমি কত ভয় পেয়েছিলাম। দেখেন না, আমার হাতটা লুলো হয়ে গেছে। তার মানে পাড়ার দাদিরা যা বলছিল সত্যি বলছিল? পুলিশের পোলাপাইন সত্যি লুলা হয়? আমার মনে হয় কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, তাই আল্লাহ ওদের বদলে আমাকে লুলা বানিয়ে দিয়েছে। জাংকুক বলল, বেশ হয়েছে, তোমার হাত লুলা হয়েছে। তোমার মুখটা যদি বন্ধ হতো না তাহলে আমি আরো বেশি খুশি হতাম। ভাবছি গাড়ি তোমার হাতের উপর না উঠে তোমার মুখের উপর কেন উঠলো না। তে বলল, কি এমনভাবে বলতে পারলেন পুলিশ? যদি আমি মরে যেতাম তখন নিশ্চয়ই আপনি খুব খুশি হতেন তাই না? অবশ্য খুশি হবারই কথা। আমি মরলে আপনি আপনার পছন্দ মতো আরেকটা বিয়ে করতে পারতেন। আপনি খুব খারাপ পুলিশ, আমাকে একটুও ভালোবাসেন না। ছোটবেলায় আমার নাক ঘামতো বলে পাড়ার দাদিরা বলতো, দেখিস তে তোর কপাল খুব বড় হবে, তোর বর তোকে অনেক ভালোবাসবে, আদর সোহাগ করবে। কিন্তু এখন বুঝতে পারছি তারা সবাই মিথ্যে বলছে। বলেই তে জাংকুকের শার্টে নাক পরিষ্কার করতে নিবে, তখনই জাংকুক জোর গলায় বলে উঠল, হেই স্টপ! আজ যদি তুমি আমার ইউনিফর্ম নষ্ট করো না তাহলে তোমাকে সোজা জেলে ঢুকিয়ে দিব। বেয়াদব অসভ্য মেয়ে একটা, চালিয়ে মারছে আমাকে। এরই মধ্যে কেবিনে প্রবেশ করলো জিন বেগম, জিমিন আর সুজি খালা। সবাইকে দেখে তৎক্ষণাৎ জাংকুক তেকে ছেড়ে দিয়ে বলল, আপনি এসেছেন আম্মি, ভালোই হয়েছে। আমার আবার একটু থানায় যেতে হবে, আপনি মেয়েটাকে নিয়ে বাসায় চলে যান। জিন বেগম বলল, মেয়েটাকে নিয়ে তোর চিন্তা না করলেও চলবে, আমি আছি ওর জন্য, ওর আর কাউকে প্রয়োজন নেই। জাংকুক ওর মায়ের সামনে এসে ওর মাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলল, ইদানিং আপনাকে আমি চিনতে পারি না আম্মি। সব প্রশ্নের তেরা তেরা উত্তর দেন, আমাকে আর আগের মতন ভালোবাসেন না। এখন আপনার সব ভালোবাসা এই তের জন্য। এটা ঠিক নয় আম্মি। বলেই জাংকুক কেবিন থেকে চলে গেল। রাত 10টা বাজে জাংকুক বাড়ি ফিরে নিজের রুমে এসে দেখলো তে নেই। জাংকুক তৎক্ষণাৎ জিমিনকে কল করে ওর রুমে আসতে বলল। সাথে সাথে জিমিন ওর রুমে এসে বলল, পকেট কি ইদানিং একটু বেশি গরম হচ্ছে তোমার? এইখান থেকে এইটুকু কল করে আনছো যে? জাংকুক বলল, ফালতু কথা বাদ দে, মেয়েটাকে কি হসপিটাল থেকে আনিসনি? জিমিন বুঝতে পারলো তের কথা বলছে ওর ভাই, তবুও জিমিন বলল, কোন মেয়েটা ভাইয়া? জাংকুক বলল, আরে ওই বিচ্ছু মেয়েটা। জিমিন বলল, আরে মেয়েটা মেয়েটা করছো কেন ভাইয়া? মেয়েটার একটা সুন্দর নাম আছে, তে। তে বউ হয় তোমার ভাইয়া। গিয়ে দেখো আম্মি রুমে আছে তোমার বউ। যতদিন না ভাবিমণি সুস্থ হয় ততদিন আম্মির কাছেই থাকবে ভাবিমণি। জাংকুক বলল, আম্মির কাছে থাকবে মানে? আম্মি নিজেই তো অসুস্থ, একজন অসুস্থ মানুষ আরেকজন অসুস্থ মানুষকে কিভাবে দেখে রাখবে? জিমিন বলল, তো আমি করবে না তো কে করবে? ভাবিমণির তো যে অবস্থা, মেয়েটা না পারবে খেতে, না পারবে ওয়াশরুম যেতে, আর না পারবে চেঞ্জ করতে। মাজেদা খালা যে থাকবে তার কাছে, কিন্তু তার তো উপায় নেই। মাজেদা খালার ভাইয়ের মেয়ের বিয়ে, তিনি হসপিটাল থেকে এসে সোজা গ্রামে চলে গেছে। এখন ফিরতে তো কিছুদিন দেরি হবেই, তাই বাধ্য হয়েই আম্মিকে ভাবিমণির দেখাশোনা করতে হচ্ছে। জাংকুক আর এক মুহূর্তও দেরি করলো না, সোজা চলে গেল ওর আম্মির রুমে। জাংকুক এসে দেখলো তে ঘুমাচ্ছে, আর বিছানার পাশে রাখা টেবিলের উপর তের খাবার ঢেকে রাখা হয়েছে। হয়তো এখনও তে খাবার খায়নি। তের ঘুমন্ত মুখ দেখে কেন জানি জাংকুকের মায়া হলো। তার ইচ্ছে করলো না মেয়েটাকে আর বকা দেওয়ার। সে রুমের বাইরে চলে আসতে যেও কি মনে করে তেকে কোলে তুলে নিল। জাংকুক তেকে কোলে করে নিয়ে বেরিয়ে আসার পর জিন বেগম ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, আর তিনি এতক্ষণ ইচ্ছে করে ওয়াশরুমে লুকিয়ে লুকিয়ে দেখছিল তার ছেলে কি করে। সরি জান পাখিরা, তোমরা কেউ রাগ করো না বুঝছো। এই ভিডিওটাতে প্রচুর পরিমাণ নয়েজ রেকর্ড হয়ে গেছে, আমার হাতে সময়ও ছিল না, তাই এই নয়েজের ভিতরেই আমার রেকর্ড করতে হয়েছে ভিডিওটা। সো তোমাদের একটু সমস্যা হতে পারে শুনতে, কিন্তু একটু ম্যানেজ করো প্লিজ। আর আজকের পর্বটা এখানেই শেষ করতেছি।